আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের যে বিষয়টা দিয়ে আমরা পড়া শুরু করব সেটা হচ্ছে ভারতের কৃতদাস ব্যবস্থা। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্তেনিসের বিবরণ থেকে জানা যায় যে সে সময় ভারতে কেউ কৃতদাস ছিল না, কিন্তু অন্যান্য বিভিন্ন সূত্র থেকে প্রাচীন ভারতে কৃতদাস প্রথার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন বৈদিক সাহিত্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, অশোকের বিভিন্ন শিলালিপি, বিভিন্ন স্মৃতিশাস্ত্র প্রভৃতি থেকে প্রাচীন ভারতীয় সমাজে দাস প্রথার অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। হরপ্পা সভ্যতার যুগে, বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে, এমনকি গুপ্ত যুগের পরবর্তীকালে বা সুলতানি যুগের পূর্বেও ভারতে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল। তবে গ্রিস বা রোমের কৃতদাস প্রথার সঙ্গে ভারতের দাস প্রথার কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব নয়। হরপ্পা সভ্যতার সামাজিক জীবন সম্পর্কে সুস্পষ্টভাবে বিশেষ কিছু জানা যায় না। তবে খনন কার্যের ফলে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার ঘরবাড়ি, রাস্তাঘাট এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী থেকে অনুমান করা হয় যে এখানে রাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। ঋগ্বেদে অনার্য শত্রুদের দাস বা দস্যু বলে উল্লেখ করা হয়েছে। এ যুগে দস্যুরা আর্যদের কাছে যুদ্ধে পরাজিত হয়ে দাসে পরিণত হতো এবং তাদের ঘরবাড়ি ও জমি বাজেয়াপ্ত করা হতো। পরাজিত দাসরা বিজয়ী আর্যদের সম্পত্তি বলে বিবেচিত হতো। পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের সামাজিক অবস্থান খুবই নিচে নেমে গিয়েছিল। তারা আর্যদের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছিল। এক্ষেত্রে শূদ্রদের জীবন দাসদের থেকে পৃথক ছিল না। মৌর্য যুগে ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল না। তিনি বলেছেন যে সব ভারতীয় স্বাধীন, তাদের মধ্যে কেউ কৃতদাস নেই। ইতিহাসবিদ বর্নগার্ট লেভিনের মতে বৌদ্ধ জাতক, অর্থশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, অশোকের শিলালিপি থেকে মৌর্য যুগে দাসপ্রথার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কৌটিল্য দাসপ্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। তিনি ভারতের বিভিন্ন শ্রেণীর দাস এবং তাদের অধিকারের কথা বলেছেন। তিনি তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন যে যুদ্ধে বন্দী হওয়া, দারিদ্র্য, আত্মবিক্রয়, শান্তি, জন্মসূত্র প্রভৃতি হল এ যুগের দাসত্বের উৎস। গুপ্ত যুগেও ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল বলে জানা যায়। এ যুগে দাসদের কেনা বেচা, দান বা হস্তান্তর করা চলত। মনুস্মৃতিতে উল্লেখ করা রয়েছে যে অপরাধীদের শাস্তি হিসাবে দাসে পরিণত করা হতো। নারদ স্মৃতিতে উল্লেখ আছে যে দুর্ভিক্ষের সময় খাদ্যের জন্য কেউ কেউ স্বেচ্ছায় দাসত্ব বরণ করত। সুলতানি যুগের পূর্ববর্তী পাল ও সেন যুগে এদেশে দাসপ্রথার অস্তিত্ব ছিল। আর্য মঞ্জুশ্রী মূলকল্পে পাল বংশকে দাসজীবিন বা দাসবংশীয় শূদ্র বলা হয়েছে। সেন যুগে জাতিভেদ প্রথা তীব্রতর হলে শূদ্রদের অবস্থার আরও অবনতি ঘটে। মুসলিম দুনিয়ায় প্রাচীন কাল থেকেই দাস প্রথা প্রচলিত ছিল। কুতুবুদ্দিন আইবক 1195 খ্রিস্টাব্দে গুজরাট অভিযান করে 20,000 দাস এবং 1202 খ্রিস্টাব্দে কালিঞ্জর অভিযান করে 50,000 দাস সংগ্রহ করেন। ইবন বতুতা জানিয়েছেন যে সুলতানি আমলে সামরিক অভিযান চালিয়ে দাস দাসী সংগ্রহ করার রীতি ছিল। স্বদেশ ছাড়া বিদেশ থেকেও এই সময় দাস আমদানি করা হতো। উদাহরণ হিসাবে চীন, আফ্রিকা, তুর্কিস্তান প্রভৃতি দেশ থেকে ভারতে দাস আনা হতো। ফিরোজ তুগলক ভারত থেকে দাস রপ্তানি বন্ধ করে দেন। দাসদের দেখাশোনার উদ্দেশ্যে তিনি দিল্লিতে একটি পৃথক দপ্তর গঠন করেন। সুলতানি আমলে প্রধানত দুই ধরনের দাস ছিল। বিভিন্ন দেশ থেকে সংগৃহীত বন্দেগান ই খাস নামে দাসটা ছিল সুলতানের খাস দাস। তারা অনেকেই সুলতানের অত্যন্ত বিশ্বস্ত ও অনুগত হয়ে উঠত। সুলতানের সুযোগ্য উত্তরাধিকারীর অভাবে এরাই সিংহাসন দখল করত। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন প্রমুখ এরূপ দাসের অন্যতম উদাহরণ। বিভিন্ন উচ্চবংশীয়, অভিজাত এবং সাধারণ পরিবারের অধীনেও অসংখ্য দাস থাকত। এরা বুর্দা ও কানিচক নামে পরিচিত ছিল। ভারতে সুলতানি যুগের অর্থনৈতিক ব্যবস্থায় দাস প্রথার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। এ যুগের অধিকাংশ সম্ভ্রান্ত অভিজাত ব্যক্তি নিজের অধীনে দাস রাখতেন। তাদের সামাজিক সম্মানও তাদের অধীনস্থ দাসের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হতো। আলাউদ্দিন খলজির দাসের সংখ্যা ছিল 50,000।
সুলতানি যুগে দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রদেশে দাস ক্রয় বিক্রয়ের বাজার গড়ে উঠেছিল। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বরনী আলাউদ্দিন খলজির আমলে দিল্লির দাস বাজারের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে এই সময় গৃহকর্মরতা একজন সাধারণ দাসীর মূল্য ছিল 5 থেকে 12 টঙ্কা। একজন সুন্দরী দাসীর মূল্য 100 থেকে 150 টঙ্কা। চতুর্দশ শতকে যখন দিল্লির বাজারে একটি নিকৃষ্ট টাট্টু ঘোড়ার দাম ছিল 10 থেকে 25 টঙ্কা, তখন দেবগিরির বাজারে মাত্র 5 টঙ্কায় দাস বিক্রি হতো। এ থেকেও বোঝা যায় যে তখন দাসের মূল্য গৃহপালিত পশুর চেয়েও কম ছিল। সুলতানি যুগে ভারত থেকে প্রচুর দাস বিদেশে রপ্তানি করা হতো। তবে সুলতানি যুগের পরবর্তীকালে ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় দাস প্রথা গুরুত্বহীন হয়ে পড়ে এবং এর ব্যাপকতা হ্রাস পায়। এরপরে আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সামন্ততান্ত্রিক অর্থনীতি। প্রাচীন ও মধ্যযুগের ইউরোপ সহ ভারতের অর্থনীতিতে কখনো কখনো বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছিল, যেখানে কেন্দ্রীয় শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটেছিল। এই কাঠামো সামন্ততন্ত্র নামে পরিচিত। প্রকৃত অর্থে যে বৈশিষ্ট্যগুলি ইতিহাসের কোনো সময়কালকে মধ্যযুগ হিসেবে চিহ্নিত করতে সহায়তা করে, সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা। ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ হল সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা। ফিউডালিজম কথাটি এসেছে লাতিন শব্দ ফিওডালিস এবং ফরাসি শব্দ ফিওডালিতে থেকে। সাধারণভাবে সামন্ততন্ত্র বলতে কোনো সরকারি ব্যবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে। বোলাভিয়ারের মতে সামন্ততন্ত্র হল সার্বভৌম অধিকারের বিভাজন, যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা, স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয়। কার্ল মার্ক্সের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূ সম্পত্তিতে কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হলো সামন্ত ব্যবস্থা। এবার আমরা পশ্চিম ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতির ধ্রুপদী মডেল সম্পর্কে আলোচনা করব। খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগ থেকে পশ্চিম ইউরোপে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের ভাঙন শুরু হলে সেখানে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে স্থানীয় কাউন্ট ও অভিজাতরা ক্রমে শক্তিশালী হয়ে উঠলে পশ্চিম ইউরোপে সামন্ততান্ত্রিক আর্থসামাজিক কাঠামোর বিকাশ ঘটতে থাকে। ইতিহাসবিদ মার্ক ব্লক মধ্যযুগের ইউরোপে পৃথক দুটি সামন্ততান্ত্রিক যুগের অস্তিত্বের কথা বলেছেন। খ্রিস্টীয় নবম দশক শতক পর্যন্ত সময়কালের প্রথম সামন্ততান্ত্রিক যুগ এবং খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক পর্যন্ত সময়কালের দ্বিতীয় সামন্ততান্ত্রিক যুগ। মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্রের বিভিন্ন বিষয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। পণ্ডিত বোলাভিয়ের সামন্ততন্ত্রকে প্রশংসা করে অভিজাততন্ত্রের অধিকারকে সুরক্ষিত করার পক্ষে মতামত দিয়েছেন। তার মতে রাজার পক্ষে অভিজাতদের অধিকার খর্ব করার চেষ্টা প্রাচীন ফ্রাঙ্ক সংবিধানের বিরোধী। সাধারণভাবে মনে করা হয় যে খ্রিস্টীয় নবম শতকে ইউরোপের সামন্ততন্ত্রের পথ চলা শুরু হয়েছিল, কিন্তু ঐতিহাসিক হেনরি পিরেন মনে করেন যে ইউরোপে একান্তভাবে কৃষি নির্ভর সামন্ততন্ত্রের সূচনা হয়েছিল আরও কয়েক শতক পূর্বে। মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ সম্পর্কে বহুবিধ বিতর্ক লক্ষ্য করা যায়। সাধারণভাবে ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ হিসাবে ক্যারোলিঞ্জীয় রাজপরিবারে অন্তর্কলহ, সাম্রাজ্যের বিভাজন, বর্বর আক্রমণ, মুসলিম অভিযান প্রভৃতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ইউরোপে ধ্রুপদী যুগের সামন্ততন্ত্রের উৎপত্তির ক্ষেত্রে রোমান অথবা জার্মান কোন উপাদান অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সে সম্পর্কে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। রোমান তত্ত্বের প্রবক্তা আবে দুবোর মতে প্রাচীন রোমে অনুগামী পৃষ্ঠপোষক প্রথা নামে একটি প্রথা প্রচলিত ছিল, যার দ্বারা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি তার পরিবারের সদস্য, উত্তরসূরি এমনকি বাইরের কিছু লোকের ওপরও চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী ছিলেন। এই রোমান অনুগামী পৃষ্ঠপোষক প্রথা থেকেই ধ্রুপদী যুগের ইউরোপে সামন্ততন্ত্রের উৎপত্তি ঘটেছিল বলে তিনি মনে করেন। জার্মান তত্ত্বের প্রবক্তা বোলাভিয়ারের মতে জার্মানির কমিটেটাস প্রথায় কিছু স্বাধীন যোদ্ধা স্বেচ্ছায় কোনো উপদলীয় নেতার অধীনতা মেনে তার স্বার্থ পূরণের অঙ্গীকার করত।
এই কমিটেটাস প্রথা থেকেই ধ্রুপদী যুগে ইউরোপের সামন্ততন্ত্রের উৎপত্তি ঘটেছিল। ইউরোপে সামন্তপ্রভুরা নিজেদের শাসনতান্ত্রিক অঞ্চলের যাবতীয় ক্ষমতা ভোগ করতেন। তারা ছিলেন নিজ শাসনাধীন অঞ্চলের প্রধান শাসক। নিজ এলাকায় দুর্গ নির্মাণ করে সামন্তপ্রভু তার শাসনাধীন এলাকায় শাসন পরিচালনা করতেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করতেন। সামন্তপ্রভু তার শাসন এলাকার রাস্তাঘাট, খাল, সাঁকো প্রভৃতি নির্মাণ ও সংস্কার করতেন। তিনি তার অধীনস্থ এলাকায় বসবাসকারী প্রজাদের অন্যায় অবিচারের প্রতিকার করতেন। নিজ এলাকায় কৃষকদের কাছ থেকে সামন্তপ্রভুর কর বা খাজনা আদায় করতেন। এমনকি কখনো কখনো নিজ নামে মুদ্রাও প্রচলন করতেন। বহিরাগত শত্রুর আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে তিনি রাজাকে প্রয়োজনের সময় সৈন্য দিয়েও সহায়তা করতেন। মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষ মূলত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। সামন্ততান্ত্রিক সমাজে অল্প কিছু মানুষ ছিল যাজক সম্প্রদায়ভুক্ত। যাজকেরা ছিল সমাজের সর্বাধিক সুবিধাভোগী ও বিলাসপ্রিয় শ্রেণী। তারা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ সুবিধা লাভ করলেও সরকারকে কোনো ধরনের কর প্রদান করত না। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় যাজক শ্রেণীর পরেই প্রতিপত্তিশালী শ্রেণী হিসাবে অভিজাত শ্রেণী অবস্থান করত। তারাও যাজকদের মতো সরকারকে কোনোরূপ কর দিত না, অথচ রাষ্ট্রের কাছ থেকে বংশানুক্রমে বিভিন্ন ধরনের বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত। সমাজের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল বিপুল সংখ্যক কৃষক। ক্ষুদ্র কৃষকরা ভিলের নামে পরিচিত ছিল। জমি ছেড়ে যারা বাইরে যাওয়ার অধিকারী ছিল না তাদের বলা হতো সার্ভ। ক্রফটার ও করাট নামে কৃষকরা ছিল ভূমিহীন কৃষক। সামন্ততন্ত্রে একটি সুনির্দিষ্ট ক্রমোচ্চ স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। এই স্তরবিন্যাসের আকার কল্পনা করলে দেখা যায় তা ছিল পিরামিডের মতো। সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসের সর্বোচ্চ স্তরে অবস্থান করতেন দেশের চূড়ান্ত ক্ষমতার উৎস রাজা। তিনি ছিলেন সমস্ত ভূসম্পত্তির মালিক। তিনি নির্দিষ্ট কিছু শর্তে তার অধস্তন ডিউক ও আর্লদের হাতে জমি বন্দোবস্ত দিতেন এবং তাদের নিরাপত্তার আশ্বাস দিতেন। ডিউক এবং আর্লরা আবার নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাদের অধস্তন ব্যারনদের হাতে জমির বন্দোবস্ত প্রদান করতেন এবং তাদের নিরাপত্তা দান করতেন। এর বিনিময়ে ব্যারনরা ডিউক ও আর্লদের প্রতি আনুগত্য জানাতেন। ব্যারনরা আবার নির্দিষ্ট শর্তের মাধ্যমে তাদের অধীনস্থ নাইটদের হাতে জমির বন্দোবস্ত দিতেন এবং নাইটদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দান করতেন। নাইটরা আবার নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে তাদের অধস্তন অগণিত কৃষকদের জমির বন্দোবস্ত দিতেন এবং কৃষকদের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব নিতেন। সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের বলা হতো ভ্যাসাল। সামন্ততান্ত্রিক সর্বোচ্চ স্তরবিন্যাসে ঊর্ধ্বতন প্রভু তার অধস্তন সামন্ত বা প্রজাকে বিভিন্ন ধরনের অধিকার বা সুযোগ সুবিধা দিতেন। ইনভেস্টিচার নামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি অধস্তন সামন্ত আনুগত্যের শপথ গ্রহণ করতেন। তার বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু অধীনস্থ নিম্ন সামন্তকে জমি দান করতেন। এই জমিকে ফিপ বলা হতো। ঊর্ধ্বতন সামন্তপ্রভুর কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার বিনিময়ে অধস্তন সামন্ত তার ঊর্ধ্বতন প্রভুর প্রতি বিভিন্ন ধরনের আনুগত্য প্রদর্শন করতেন। একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কোনো অধস্তন সামন্ত তার ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতেন এবং এরপর ঊর্ধ্বতন প্রভুর কাছ থেকে ফিপ বা জমি লাভ করতেন। সামন্তপ্রভু তার অধীনস্থ সামন্তের অঞ্চলের ওপর দিয়ে ভ্রমণ করলে প্রভু ও তার সঙ্গীদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হতো সেখানকার অধস্তন সামন্ত বা প্রজাকে। প্রভুর সংকটকালে অধস্তন সামন্ত সংকট কাটানোর দায়িত্ব নিতেন এবং এই উদ্দেশ্যে ঊর্ধ্বতন প্রভুকে স্কুটেজ নামে এক প্রকার কর দিতে বাধ্য হতেন। খ্রিস্টীয় নবম শতক থেকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে এবং পরবর্তীকালে তা ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি ছিল অনুগত পৃষ্ঠপোষক সম্পর্ক, 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের অবলুপ্তি এবং নবম শতকে সামন্ততন্ত্রের উদ্ভবের মধ্যবর্তী সময়ে ইউরোপে কিছু প্রতিষ্ঠানের উদ্ভব সামন্ততন্ত্রের উত্থানে সহায়তা করেছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যে বহু সাধারণ মানুষ কোনো ধনী অভিজাত ব্যক্তির প্রতি আনুগত্য জানাতো এবং অভিজাত ব্যক্তি সেই সব সাধারণ মানুষদের রক্ষার দায়িত্ব পালন করতেন। পরের কারণটি হচ্ছে কমিটেটাস প্রথা।
জার্মানরা রোমান ব্যবস্থার পতন ঘটিয়ে সেখানকার ধ্রুপদী যুগের অবসান ঘটিয়েছিল এবং সামন্ততন্ত্রের উত্থানের পথ প্রশস্ত করেছিল। প্রাচীন জার্মানিতে কমিটেটাস নামে এক ধরনের প্রথা প্রচলিত ছিল। পরের কারণটি হচ্ছে বর্বর আক্রমণ। ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের রাজপরিবারে অন্তর্বিরোধের ফলে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে এই সাম্রাজ্য ভেঙে ফ্রান্স, জার্মানি, বার্গান্ডি, আর্লেস, ইতালি, ইংল্যান্ড প্রভৃতি রাজ্যের সৃষ্টি হয়। এভাবে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে। এরূপ অবস্থায় ম্যাগিয়ার, সারাসেন, ভাইকিং প্রভৃতি বর্বর জাতি ক্ষয়িষ্ণু পশ্চিম রোমান সাম্রাজ্যে অভিযান চালালে ইউরোপে নৈরাজ্য এবং অশান্তি শুরু হয়। পরের কারণটি হচ্ছে মুসলিম আক্রমণ। 814 খ্রিস্টাব্দে রোমান সম্রাট শার্লামেনের মৃত্যুর পরবর্তীকালে রোমের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুসলিম ও অন্যান্য বৈদেশিক জাতিগুলি ইউরোপে আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের জীবনকে ত্রস্ত করে তোলে। ফলে আতঙ্কিত মানুষ নিজেদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার প্রয়োজনে কোনো ঊর্ধ্বতন প্রভাবশালী স্থানীয় ব্যক্তির ওপর নির্ভর করতে বাধ্য হয়। এরপরে আমরা পড়ব সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য। ধ্রুপদী যুগে পশ্চিম ইউরোপে যে সামন্ততন্ত্রের বিকাশ ঘটে তাতে বিভিন্ন দেশের সামন্ততান্ত্রিক কাঠামোগত কিছু নিজস্বতা লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বিভিন্ন দেশে সামন্ততন্ত্রের কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল। প্রথম হচ্ছে স্থানীয় ভূস্বামীদের প্রাধান্য। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় দেশের সর্বত্র ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য স্থানীয় সামন্ত প্রভু বা ভূস্বামীদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শোষিত কৃষক ও ভূমিদাস। সামন্ত প্রভুদের দ্বারা তাদের অধীনস্থ কৃষক শ্রেণী এবং ভূমিদাসদের শোষণ করার বিষয়টি সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে মার্ক ব্রক মনে করেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে জমির গুরুত্ব। সামন্ত প্রথায় অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জমি। অধীনস্থ জমির পরিমাণের দ্বারা কোনো সামন্ত প্রভুর আভিজাত্য ও মর্যাদা বিচার করা হতো। পরের বৈশিষ্ট্য হচ্ছে ম্যানর ব্যবস্থা। কার্ল মার্কস সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ম্যানর ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। সামন্ত প্রভুর অধীনস্থ কৃষিভিত্তিক গ্রামগুলি ছিল সামন্ততান্ত্রিক উৎপাদনের প্রধান ভিত্তি। এই গ্রামগুলিকে কেন্দ্র করে গড়ে উঠত ম্যানর ব্যবস্থা। পরের বৈশিষ্ট্য হচ্ছে যোদ্ধা শ্রেণী। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি সুসংবদ্ধ যোদ্ধা শ্রেণীর গঠন ও যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো নাইট। পরের বৈশিষ্ট্য হচ্ছে বেগার প্রথা। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন সামন্তপ্রভু তার কৃষিজমি ও খামারে বিনা পারিশ্রমিকে তার অধীনস্থ কৃষকদের শ্রমদানে বা বেগার খাটতে বাধ্য করতেন। পরের বৈশিষ্ট্য হচ্ছে অনুন্নত ব্যবস্থা। সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় কৃষি প্রযুক্তি, শ্রম বিভাজন নীতি সবই নিম্নমানের ছিল বলে ইতিহাসবিদ মরিস ডব উল্লেখ করেছেন। তার মতে এই অনুন্নত ব্যবস্থার কারণে কৃষিজমির আয়তন ও কৃষকের বিপুল সংখ্যার অনুপাতে কৃষি উৎপাদন যথেষ্ট কম হতো। এরপর আমরা বিভিন্ন কর ও কৃষকদের অবস্থা সম্পর্কে জানব। সামন্ত প্রভুর বিভিন্ন ধরনের শোষণে জর্জরিত হয়ে কৃষকরা প্রকৃতপক্ষে ভূমিদাসে পরিণত হয়েছিল। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষককে যেসব কর দিতে হতো সেগুলো হচ্ছে জমির খাজনা। কৃষক তার প্রভুর কাছ থেকে কিছু জমি পেয়ে চাষাবাদ করত। এই জমির জন্য কৃষক ম্যানর প্রভুকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক খাজনা দিতে বাধ্য ছিল। পরের যে করটা তাকে দিতে হতো সেটা হচ্ছে টাইলে ও সিভাজ। কৃষক তার উৎপাদনের একটি বড় অংশ টাইলে বা মেটাএজ নামে কর হিসাবে দিতে বাধ্য ছিল। টাইলে ছিল সম্পত্তি কর। তারপরে যে কর দিতে হতো সেটা হচ্ছে বেনালিতে ও ক্যাপিটাসিও। সামন্ত ব্যবস্থায় কৃষককে বেনালিতে নামে এক প্রকার কর প্রদান করতে হতো। প্রভুর হাটে পণ্য বিক্রয় করা, প্রভুর কলে গম ভাঙানো, আঙুর পেশাই করা, এগুলি তাকে করতে হতো। এছাড়া ভূমিদাস পরিবারের সকল সদস্য ক্যাপিটাসিও নামে এক প্রকার কর দিতে বাধ্য ছিল। পরের করটি হচ্ছে প্রেস্টেশন। ভূস্বামী তার অধীনস্থ কৃষকের কাছ থেকে প্রেস্টেশন নামে এক প্রকার কর আদায় করত। ফসল কাটার সময় ভূস্বামীর লোকজন প্রেস্টেশন আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে ঘুরতেন এবং বিভিন্ন কৃষকের বাড়িতে অবস্থান করতেন। ভূস্বামী ছাড়াও খ্রিস্টান চার্চগুলি কৃষকদের ওপর বিভিন্ন ধরনের শোষণ চালাতো। চার্চ দরিদ্র কৃষকদের কাছ থেকে টাইট নামে উৎপাদনের 1/10 ধর্মকর আদায় করত। তারপরে যে করটি তাদের দিতে হতো সেটা হচ্ছে করভি। সপ্তাহে 2 থেকে 3 দিন কৃষক বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে প্রভুর জমিতে শ্রম দিতে, রাস্তা সেতু তৈরিতে বাধ্য ছিল। এই শ্রম করভি নামে পরিচিত ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের
জল কর, বন কর, বিভিন্ন উৎসব উপলক্ষে কর প্রভৃতি তারা দিতে বাধ্য হতো। এইভাবে মাত্রাতিরিক্ত শোষণে কৃষক ও ভূমিদাসদের দুরবস্থার শেষ ছিল না। বিভিন্ন ধরনের কর ছাড়াও নানাভাবে শোষণ এবং নির্যাতন সামন্তপ্রভুরা তাদের উপর চালাতেন। প্রভুর জন্য বেগাশ্রম দিতে গিয়ে কৃষক নিজের জমিতে বিশেষ দৃষ্টি দিতে না পারায় কৃষকের ফসল নষ্ট হয়ে যেত। প্রভুর ছেলের নাইট উপাধি গ্রহণ বা মেয়ের বিবাহ অনুষ্ঠানের যাবতীয় ব্যয় দরিদ্র কৃষককে বহন করতে হতো। প্রভুর অনুমতি ছাড়া কৃষক তার গরু বা ঘোড়া বিক্রি করতে পারত না। বিভিন্ন ধরনের কর ও শ্রম আদায় করার উদ্দেশ্যে ভূস্বামী তার অধীনস্থ কৃষকদের উপর অত্যাচার চালাতেন। ভূস্বামী তার অধীনস্থ ভূমিদাসদের নিজের গৃহপালিত পশুর মতো অস্থাবর সম্পত্তি বলে মনে করতেন। নিজের জমির কাজ বন্ধ রেখে ভূমিদাসরা তারা বিভিন্ন ধরনের বেগার খাটার কাজ করত, পশুচারণ কর, ধর্মকর এগুলোকেও তাদের দিতে হতো। আর এইভাবে অত্যাচারিত হতে হতে কৃষক ও ভূমিদাসরা যখন জর্জরিত হয়ে পড়ে তখন তারা বিদ্রোহের পথে পার বাড়ায়। বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সে 1323 খ্রিস্টাব্দে নিকোলাস জানেকিনের নেতৃত্বে বিদ্রোহ, গিয়োম কালের নেতৃত্বে ফ্রান্সে জাকেরি বিদ্রোহ, ওয়ার্ড টাইটালের নেতৃত্বে ইংল্যান্ডে বিদ্রোহ এগুলো হয়েছিল। এবার আমরা সামন্তপ্রভুদের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করব। সামন্তপ্রভুরা ছিলেন সমাজের উচ্চবিত্ত অভিজাত সম্প্রদায়ের মানুষ। যে কেউ ইচ্ছা করলে এই অভিজাত শ্রেণীর সদস্য হতে পারত না। সামন্তপ্রভুরা নিজ নিজ এলাকায় প্রায় স্বাধীনভাবে প্রশাসন পরিচালনা করতেন। সামন্তপ্রভু তার নিজ শাসনাঞ্চলের প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর যেমন ভূমি কর, উৎপাদন কর, সম্পত্তি কর, বিবাহ কর আদায় করত। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রজারা তাদের ঊর্ধ্বতন সামন্তপ্রভুর হাতে নিজের সম্পত্তি সমর্পণ করত এবং তার প্রতি চূড়ান্ত আনুগত্য জানাত। এরপরে যেটি সেটা হচ্ছে যুদ্ধের সময় ভূসম্পত্তি ও ভূমিদাসের সংখ্যা বৃদ্ধি করাই ছিল সেই যুদ্ধের মূল উদ্দেশ্য। যুদ্ধ জয়লাভ করে সামন্তপ্রভু পরাজিত সামন্তের ভূখণ্ড ও তার অধীনস্থ প্রজাদের উপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতেন। সামন্তপ্রভুরা নিজেরা প্রত্যক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন না। তারা কৃষকের শ্রম শোষণ করে উৎপাদন কার্য সচল রাখতেন। কৃষকের শ্রমে প্রভু বিপুল সম্পত্তির মালিক হতেন এবং বিলাস বৈভবে জীবন কাটাতেন। তারা দুর্গ দ্বারা সুরক্ষিত বিশাল প্রাসাদোপম বাসভবনে বাস করত। আমোদ প্রমোদ, যুদ্ধ, শিকার প্রভৃতিতে যুক্ত থেকে তারা অবসর সময় কাটাতো। তাদের তলোয়ার নিয়ে যুদ্ধ ছিল অবসর বিনোদনের অন্যতম খেলা। দুজনের মধ্যে তলোয়ার যুদ্ধকে ডুয়েল এবং দুটি দলের মধ্যে তলোয়ার যুদ্ধকে টুর্নামেন্ট বলা হতো। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ভালো করে তোমরা পড়বে এবং তাহলে তোমরা পড়া বুঝতে পারবে।